আজ আমি একটা মেয়েকে পালিয়ে বিয়ে করে বাসায় আনলাম। ভয়ও করছে যদি বাসার কেউ মেনে না নেয়। বিয়ে করা বউকে নিয়ে বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি। মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। মেনে না নিলে কোথায় যাব বা কি করব? আমিও যে বেকার, মেয়েটাকে বাঁচাতেই বিয়ে করতে হলো আমাকে। তো চলুন পরিচয়টা জানা যাক। আমি রবিউল হাসান, এখনও পড়াশোনা করছি। আর যাকে বিয়ে করে পালিয়ে নিয়ে আসলাম তার নাম রুহি ইবনে নিশি। আমি তাকে নিশি বলে ডাকি। অতীত, আমি কলেজে পড়ছি। আমার দুইটা খুব ভালো বন্ধুও আছে। বলতে গেলে তারা সব সময় আমার সাথেই ছিল। আমরা একসাথেই পড়ি। আজ আমার বন্ধু রাশেদ ফোন দিয়ে দেখা করতে বলল। আমিও দেখা করতে গেলাম। গিয়ে সে বলল তার কোন এক মামাতো বোনের বিয়েতে যাবে সে, সাথে আমাকেও যেতে হবে। আমি না গেলে নাকি সেও যাবে না। তাই এক প্রকার জোর করে আমাকে তার সাথে তার মামাতো বোনের বিয়েতে নিয়ে গেল। আমি তার সাথেই ছিলাম সব সময়। হঠাৎই একটা মেয়েকে দেখে টাসকি খেলাম। কিভাবে এত সুন্দর হতে পারে একটা মেয়ে? তখন আমি রাশেদকে বললাম, বন্ধু, একটা মেয়ের সাথে লাইন করিয়ে দে। কি বললি বুঝিনি। দেখ তো ওই মেয়েটা কেমন। ভাবতেছি ওই মেয়েটার সাথে প্রেম করব। তুই কি বলিস? দেখ পারিস কিনা, মনে হয় না কাজ হবে। কেন? আমি কি দেখতে খারাপ? কাজ হবে না কেন? ওটা আমার মামাতো বোন। কি? বিয়েটা কি ওর? ওরই বিয়ে। তবে একটা কাজ করতে পারিস, কাল তো চলে যাবে, কালকের আগের মধ্যে পাঠাতে পারিস, পাঠাতে। শালা, কাল যখন যাবেই চলে তখন আমি ওকে কেন পটাতে যাব? আমার মনে হয় না তুই ওকে পাঠাতে পারবি। বেচারা, ক্রাশ খাইতে না খাইতে সেকা খাইলি। আমি কি প্রেম করছি নাকি ছ্যাঁকা খাবো? পারলে পটিয়ে দেখা। যদি পারি? পারলে ট্রিট দেব, আর যদি না পারিস। না পারলে আমি ট্রিট দেব। ডন। ডান। মেয়েটার নাম কি? রুহি ইবনে নিশি, আমরা নিশি বলে ডাকি, তুইও ডাকতে পারিস। আসলে যদি তার বিয়েটা না হতো না, সত্যিই ওর সাথে প্রেম করতাম। দেখেছিস মেয়েটা কি মায়াবী? চোখগুলো হরিণের মতো, আর ঠোঁটগুলো তো উফ, বলতেই হবে না। মন তো চায় ওই ঠোঁটগুলোতে আলতো করে স্পর্শ করে আসতে। গাছে কাটার গোপে তেল। ধুর শালা, তুই তার দিকে কখনো তাকিয়েছিস? দেখ কত সুন্দর মেয়েটা। সুন্দর পরেই কি টাকাতে হবে? তোর তেরামি তো যাবে না। তার থেকে ভালো আমি গিয়েই কথা বলি। তুই যাবি আমার সাথে? চল, কত হলেও তুই আমার মামাতো বোন। ওকে, চল। এই নিশি, কি করছো? রাশেদের ছোট নিশি বলেই নিশিকে রাশেদ তুই কি করে বলে? এই তো ভাইয়া, ফ্রেন্ডদের সাথে কথা বলতেছি। এটা আমার বন্ধু রবিউল হাসান। হাই। হ্যালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি কোনো রকম। আপনার কি কোনো কারণে মন খারাপ? হুম। কেন? এই সময় তো মন ভালো থাকার কথা, একদম ফুরফুরে। একটা হেল্প করতে পারবেন? আমি কি হেল্প করব? আমার থেকে রাশেদ হয়তো বেশি পারবে। বলো নিশি, কোনো সমস্যা? হুম। বল কি সমস্যা। এখানে বলা যাবে না, চলেন ছাদে যাই। ওকে চল। তোরা যা, আমি এখনই আসছি। না না, আপনাকেও থাকতে হবে। রাশেদ ভাইয়া যদি না পারে? ওকে, চলেন। আমি আপনার ছোট হব, তাই তুমি করে বললে খুশি হব। ওকে। বল কি সমস্যাটা কি? আসলে এটা বড় একটা সমস্যা। কি সমস্যা সেটা বলেন। যার সাথে আমার বিয়ে হচ্ছে সে আরেকজনকে ভালোবাসে। বাবা মা তাকে জোর করে বিয়ে দিচ্ছে। তার বাবা অনেক রাগী মানুষ, ভয়ে কিছু বলতেও পারছে না।
সে আমাকে ফোন দিয়ে বলল যদি আমি পারি তাহলে বিয়েটা আটকাতে, কিন্তু আমি কিভাবে একটা মেয়ে হয়ে বিয়ে ভাঙতে পারি? আপনার হবু স্বামীর নাম যেন কি? ওর নাম সাবিত। আচ্ছা, সাবিত ভাইয়া। মানে আপনার হবু বর কি কারণে এত ভয় পাচ্ছে বিয়ে ভাঙতে? মানে খুব বেশি রাগী নাকি তার বাবা? হুম, অনেক। তাহলে এখন কি করবেন? আমি জানি না আমি এখন কি করব। আম, আপনার কি বয়ফ্রেন্ড আছে? নাই, থাকলে তো তার সাথে পালিয়ে যেতাম। আর সবই তো বলছে যদি আমি শোভিতকে বিয়ে করি তাহলে সে আমাকে মেনে নেবে না, আর আমি যদি বেশি জোর করি তাহলে সে আত্মহত্যাও করবে। আমি কি করব? একটা উপায় আছে। কি? মামা মামিকে জানাই ব্যাপারটা, তাহলে ওনারা নিশ্চয় চাইবেন না। বলেছিলাম, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করে না। আর শোভিতকে বলতে বললে সেও বলে না। তাহলে এখন কি করব? আপনি কি কাউকে পছন্দ করেন? তেমনও কেউ নেই। একটা বড় ভাই ছিল কলেজে, আমার পেছনে ঘুরতো। কিছুদিন আগে সে অস্ত্রসহ পুলিশের কাছে আটক হয়েছে। তাহলে তুই আর একজনের সঙ্গে পালিয়ে যা। কার সাথে? তুই 5 মিনিট দাঁড়া, আমি রবিউলের সাথে একটু কথা বলি। তোর জন্য একটা বড় সুযোগ। কি? তুই চাইলে নিশিকে নিয়ে পালাতে পারিস। তোর কি মাথা খারাপ? এই সময়ও ফান করছিস? পান না, সিরিয়াসলি। মানে কি? তুই জানিস আমি বেকার, এখনো পড়াশোনা করছি, তার মাঝে কেমনে কি? তুই চাইলেই পারিস। দেখ ভাই, একটা মেয়ে বিপদে পড়েছে, এখন তাকে তো উদ্ধার করতেই হবে। তাই বলে আমি কেন? আচ্ছা তুই সত্যি করে বলতো, তোর কি নিশুকে একটুও ভালো লাগে? ভালো লাগে তার মানে এটা না যে ওকে বিয়ে করব। বুঝতেই পারছিস কত ঝামেলায় আছি। বিয়ে করিস না, তুই তো ওকে এখান থেকে নিয়ে যেতে পারবি। পারবো না এটা। আপনারা কি কথা বললেন? তোমার রবিউলকে কেমন লাগে? কোন রবিউল? এ, দেখতে খারাপ না, কিন্তু কেন? তুমি যদি সাবিতকে বিয়ে করো তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না। আর সাবিত যদি আত্মহত্যা করে তাহলে জেলে তোমাকে যেতে হবে। আর আমি মনে করি তুমি এটা করবে না। একদম না। কেন করব এমন ভুল আমি? রবিউল তোমাকে দেখেই পছন্দ করে ফেলেছিল। ও জানতো না আজ তোমার বিয়ে হচ্ছে। মাথা নিচু করে আছি। এটা কি সত্যি? কথা বলছেন না কেন? এটা কি সত্যি? না মানে এটা আমি ফান করেছি। আমাকে কিন্তু মিথ্যা বলবেন না। আমি মিথ্যা পছন্দ করি না। আপনাকে প্রথম দেখেই আমি আপনার প্রেমে পড়ে যাই, কিন্তু জানতে পারি যে আজ আপনারই বিয়ে, তাই আর তেমন গুরুত্ব দেইনি। আমি আপনাকে আগে থেকে চিনি। মানে কিভাবে? একদিন বাসে করে আসছিলাম কলেজ থেকে বাসায়। ওই দিন একটা মেয়ের পার্স হারিয়ে ফেলেছিল, আর তার কাছে কোনো টাকা ছিল না। যখন মেয়েটার টাকার জন্য ঝামেলায় পড়ে গেল, তখন আপনি ওই মেয়েটাকে নিজের থেকে টাকা দিয়ে হেল্প করেছিলেন, মনে আছে? কথাটা শুনে দুফোঁটা চোখের জল আমার অজান্তেই পড়ে গেল। মনে পড়ে গেল আবারও সেই পুরনো দিনের কথা। কত ভালোবাসতাম জান্নাতকে, কিন্তু সে আমায় ছেড়ে চলে গেল। লাইফের প্রথম ভালোবাসার মানুষ ছিল সে, তার কথা কি আর ভোলা যায়? সরি রে, তোকে আগলে রাখতে পারিনি। শুধু জেনে রাখ, আজও ভালোবাসি প্রিয়। কেবল আপনি কান্না করছেন কেন? তেমন কিছু না, আসলে পুরনো কিছু কথা মনে পড়ে গেল। খুব ভালোবাসতেন তাই না মেয়েটাকে? হুম। আহ, এই আপনি কি করে জানলেন? আপনি তার চিন্তায় এত বিভোর হয়ে গেলেন যে রাশেদ ভাইয়া আমাকে এক্ষুনি বলল আপনাদের মধ্যে ভালোবাসা ছিল, তা আপনি খেয়াল করেননি। আচ্ছা, বাদ দেন আমার কথা, এখন বলেন আপনি কি করবেন সেটা বলেন। আমি কি মেয়েটার মতো আপনাকে ভালোবাসতে পারবো?
আরে আপনি আমাকে ভালোবাসতে যাবেন কেন? আপনিও তো আমাকে ভালোবাসেন। কিন্তু আজ আপনার বিয়ে সেটা তো আমি জানতাম না। সরি তার জন্য। সরি বলছেন কেন? আসলে সেদিন বাসে আমিও আপনাকে পছন্দ করে ফেলেছিলাম। মানে আপনাকে নিয়ে ভাবতে ভাবতে ভালোই বেশি ফেলেছি, কিন্তু আপনাকে বলার মতো সুযোগ পাইনি। আপনার সাথে না ছিল পরিচয়, না ছিল আপনার সাথে যোগাযোগ করার মতো কিছু। তাহলে এখন কি করবেন? কি আর করবে, ও তোকে নিয়ে পালিয়ে যাবে। আপনি কি আমাকে ভালোবাসেন? চলেন আমরা পালিয়ে যাই। আমার সাথে পালিয়ে গেলে আমি আপনাকে কি খাওয়াবো? তাছাড়া আমি এখনো পড়াশোনা করছি। আপনি এখনো আপনি আপনি করে বলতেছেন। সরি, তুমি বলবো। হুম এখন আমাকে নিয়ে পালান। তুমি পালাতে পারবে তো? হুম আমি সে কখন থেকে রেডি। কেউ একজন আসবে, আমাকে নিয়ে পালাবে। তাহলে তোরা রেডি হয়ে নে, আমি বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছি। ওকে। রাত হতেই আমরা পালিয়ে আসার জন্য রেডি হলাম। এদিকে নিশি একটা বোরকা পরলো আর আমার হাত ধরলো। এরা কারা? আর এভাবে তাকিয়ে আছে কেন? এরা আমার কাজিন, তাড়াতাড়ি চলেন। চলো। তারপর কোনো রকম লুকিয়ে লুকিয়ে নিশিকে নিয়ে বেরিয়ে আসলাম। এদিকে রাশেদ বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করতেছে। তাড়াতাড়ি করে গাড়িতে উঠলাম। আর গাড়ি করে কিছুদূর আসার পর আমার আর একটা বন্ধু শিকদারকে ফোন দিলাম। তাকে আমাদের কথা বললাম এবং আমাদের নিতে আসতে বললাম। আমরা গাড়ি নিয়ে সোজা কাজী অফিসে চলে গেলাম। ওখানে শিকদারও ছিল। তারপর নিশি আর আমি বিয়ে করে নিলাম। পাশের একটা বড় ভাইকেও ডাকলাম, কারণ সাক্ষী দিতে হবে তাই। আমাদের বিয়ে হয়ে গেল। তারপর আমি, নিশি, রাশেদ ও শিকদার আমার বাসার সামনেই আসলাম। তো চলুন, বর্তমানে বাসার বাইরে দাঁড়িয়ে আছি। যদি মেনে না নেয় তাহলে আমি জানি না কি হবে। অনেক ভয় নিয়ে কলিং বেল চাপ দিলাম। আমার সাথে রাশেদ ও শিকদার দুজনই আছে। কিছুক্ষণ পর আপু এসে দরজা খুলে দিল। আমার সাথে নিশিকে দেখে অবাক। এটা কে? কি হলো, কথা বলছিস না কেন? আপু, ভেতরে চলেন, আমি সব বলছি। রাশেদ, তুমি আমাকে এই কথা বলছো? আমি জানতে চাই। আমরা কি ভেতরে গিয়ে কথা বলতে পারি না? না, আগে বল এই মেয়েকে। আসলে আপু, রবিউল এই মেয়েটাকে ভালোবাসে, আর সেই মেয়েটাকে বিয়ে দিচ্ছে, তাও আবার আর একজনের সাথে। আর যার সাথে বিয়ে দিচ্ছে সে আবার আরেকজনকে ভালোবাসে, আর নিশি রবিকে ভালোবাসে, তাই তারা পালিয়ে এসেছে। কি, বিয়ে করে আসছিস মানে? আমি ভয়ে কিছুই বলছি না। তখনই মা বলতে লাগলো, কিভাবে করতে পারলি? আমরা তো এমন চাইনি। কেন করলি এমনটা? আমরা তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর তুই এটা কি করলি? আর কখনো আমার বাড়িতে আসবি না। এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের জন্য বন্ধ। নিশিকে নিয়ে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যে। নিশিকে পালিয়ে বিয়ে করেছি, বাসায় জায়গা দেয়নি। চলে আসলাম বাসা থেকে। এদিকে রাস্তায় হাঁটতেছি আর চোখের পানি ফেলতেছি। কি করিনি তাদের জন্য? তারা যা চেয়েছে তাই করেছি। আজ তার কি পেলাম? তারপর পাশের স্টেশনে গিয়ে একটা গাড়ি নিলাম। উদ্দেশ্যহীন পথে চলতে লাগলাম। কোথায় যাবেন? দেখি মামা কোথায় যেতে পারি। আপনি সামনের স্টেশনে নামিয়ে দিয়েন। কেন মামা, কি হয়েছে? অতঃপর সব ঘটনা খুলে বললাম। মামা, আপনাদের কথা শুনে খুব কষ্ট লাগলো। আপনারা চাইলে আমার বাসায় থাকতে পারেন। না মামা, সামনের স্টেশন ধরে চট্টগ্রাম চলে যাব। আপনার কষ্ট করতে হবে না। মামা, ভাড়া নিন। না মামা, ভাড়া লাগবে না। আপনাদের থেকে ভাড়া নিলে নিজেকে অপরাধী মনে হবে। আরে কি বলেন, আপনার গাড়ির একটা খরচ আছে না? আছে মামা, কিন্তু ওটা আপনার চিন্তা করতে হইবে না। আপনি ভালোভাবে থাকেন, এটাই দোয়া করি। ঠিক আছে মামা, আসি।
মামার ফোন নাম্বারটা নাও। হ্যাঁ মামা, আপনার নাম্বারটা দেন। ওকে মামা, নেন। কোনো বিপদে পড়লে আমাকে জানায়েন। 0181705 ধন্যবাদ মামা, আসি। তারপর আমি আর নিশি একটা বাসে উঠলাম। চট্টগ্রাম যাব। যদি কোনো কাজ পাই তাহলে ভালোই হবে। পকেটে হাত দিয়ে দেখি টাকা বেশি নেই, মাত্র 10,000-এর মতো আছে। সাথে ফোনটাও আছে। কাউকে ফোন দিলে হয়তো কিছু টাকা পাবো, কিন্তু এখন না, পরে চেয়ে নেব। তারপর বাস চলতে লাগলো তার আপন গতিতে। নিশি আমার পাশেই বসে আছে, চেহারা কালো করে আছে। তখন আমি জিজ্ঞেস করলাম, কি হলো, তুমি চেহারা কালো করে আছো কেন? আজ আমার জন্য তোমার এত কষ্ট করতে হচ্ছে। বাদ দাও ওসব। তা তোমার খিদে পেয়েছে? না, খিদে পাইনি। যদিও বলল খিদে পায়নি, কিন্তু আমি তো জানি ওর খিদে পেয়েছে। সামনে স্টেশনে গিয়ে গাড়ি থামবে, তখন খাবার নিয়ে নেব না দুজনের জন্য, ওকে? কি হলো, কথা বলছো না কেন? আই এম সরি। এদিকে বাসের সব যাত্রী আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের কিছুই বলতে পারছি না। কী বা বলবো, সবাই দেখতেছে, অনেকে অনেক রকম কথাও বলছে। নিশি গায়ে হলুদ কাপড় পরে আছে, তাই কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না যে আমরা পালিয়ে আসছি। একজন এক এক রকম কথা বলতেছে। অন্যদিকে আমি দেখতে পেলাম কিছু লোক একটা লোককে ডিস্টার্ব করছে। আমি যতটুকু বুঝতে পারলাম, লোকটাকে এরা মেরেও ফেলতে পারে ল্যাপটপের বিনিময়ে। লোকটার তেমন না বয়সও হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বড় লোক। লোকটা বিপদে পড়েছে, তাই আমি লোকটাকে বাঁচানোর জন্য নিশিকে বললাম, নিশি, তুমি এখানে দাঁড়াও। মনে হয় লোকটা বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হবে। তুমি একা কিভাবে এতজনের সাথে পারবে? সেসব আমি ঠিক করে নেব। তুমি এখানে দাঁড়াও, আর ভুলেও সামনে আসবে না। ওকে, সাবধানে। আমি তাদের ওখানে চলে গেলাম। আমাকে দেখে তারা আমাকে ধমকাতে লাগলো। আমিও কম কিসে, আমিও তাদের বিভিন্নভাবে বোঝানোর ট্রাই করছি, কিন্তু তারা উল্টো রেগে গিয়ে গুলি বের করলো। একসময় তাদের সাথে আমার মারামারি লেগে গেল। হঠাৎ কেউ একজন আমাকে গুলি করে দিল, আর তারা পালিয়ে গেল। আমার গুলি লেগেছে দেখে নিশি দৌড়ে এসে আমার কাছে আসলো। গুলিটা আমার ডান হাতের কবজির কিছুটা উপরে লেগেছে। গাড়িতে থাকা ভদ্রলোক আমাকে আর নিশিকে তার গাড়িতে করে হসপিটালে নিয়ে গেল। ওখান থেকেই শুরু হলো আমার নতুন জীবন। হসপিটালে আমার চিকিৎসা করা হলো। সারা রাত হসপিটালেই কাটালাম। সকালে ভদ্রলোক আমাকে দেখতে আসলো আর আমার পরিচয় জানতে চাইল। আমি আমার পরিচয় দিলাম। কে তুমি ভাই? আমাকে বাঁচাতে এভাবে এলে কেন? তারা তোমাকে মেরেও ফেলতে পারতো। আমি রবিউল হাসান, আর এ হচ্ছে আমার বউ। আমরা নতুন বিয়ে করেছি, বাসায় মেনে নেয়নি, তাই চলে আসলাম। যদি কোনো কাজ পাই তাহলে আমাদের জীবনটা চালিয়ে নেব। আর আপনি বিপদে আছেন এটা দেখে আমি এগিয়ে আসলাম। শুধু আপনাকেই নয়, আমি সবার বিপদেই এগিয়ে যাই। যদি তোমার খারাপ কিছু হয়ে যেত? কী বা হবে, সর্বোচ্চ প্রাণটাই চলে যাবে, এর থেকে বেশি কিছু তো আর না। কিন্তু কাল যখন কোনো খবরের কাগজে আপনার ছবি দিয়ে বের হবে লোকটাকে কিছু সন্ত্রাসী হত্যা করেছে, তখন আমার নিজের কাছেই অপরাধী মনে হবে। আমার মনে হবে আমি চাইলে লোকটাকে বাঁচাতে পারতাম। তখন নিজের ভিতরে থাকা মানুষত্ব নিজেকে কুরে কুরে খাবে। তাই জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমি আপনার বিপদে এগিয়ে আসলাম। আর আপনাকে ধন্যবাদ আমাকে হসপিটালে নিয়ে আসার জন্য। আরে কি বলছো? তুমি না থাকলে হয়তো আমি আজ তোমার সামনে দাঁড়াতে পারতাম না। ধন্যবাদ তো তোমাকে দেওয়া দরকার। আরে না, আপনাকে ধন্যবাদ। তা আপনার নামটা কি জানা হলো না? রায়হান খান ইন্ডাস্ট্রি চেনো? জি, বর্তমান বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইন্ডাস্ট্রি। আমি হলাম সেই রায়হান খানের একমাত্র ছেলে, মাহমুদ। আপনি? আমি। আমাদের কথা হচ্ছিল, এর মাঝেই ডক্টর আসলো আর এসে আমাকে রিলিজ দিয়ে দিল। এখন আমি পুরোপুরি সুস্থ।
আমার হাত থেকে গুলি বের করে নেওয়া হয়েছে। ধন্যবাদ ডক্টর। ধন্যবাদ ডক্টর। ওকে চলো বাসায় যাই। তোমার ভাবি মানে আমার বউ তোমাকে দেখতে এখানে আসতে চেয়েছিল, কিন্তু আমি আসতে দেইনি। তবে কথা দিয়েছি তোমাকে নিয়ে বাসায় যাব। আরে কি বলেন, আমার জন্য এত কিছু করলেন, আর কষ্ট করতে হবে না আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি তোমার বড় ভাইয়ের মতো, তুমি আমার কথা রাখবে না? কিন্তু কোনো কিন্তু না, চলো। এক প্রকার জোর করে আমাকে মাহমুদ স্যার তার বাসায় নিয়ে গেলেন। কত বড় বাড়ি, 2 তলা। অনেক বড় জায়গা নিয়ে বাড়িটা বানানো হয়েছে। এক পাশে বাগান আর এক পাশে সুইমিং পুল, সারি সারি গাছ, আর সামনের এক পাশে গাড়ি রাখার জন্য জায়গা। বলা যায় এক কথায় রাজপ্রাসাদ। কেমন হলো বাড়িটা? স্যার, অনেক ভালো। আরে তুমি ছাড় বলছো কেন? আমি তো তোমার ভাইয়ের মতো, আজ থেকে ভাই বলে ডাকবে। আজ থেকে ভাই ডাকবো মানে ঠিক বুঝলাম না। এই শহরে তোমার কেউ নেই, কোথায় যাবা তুমি, কি করবা? তোমার কাজও সহজে মিলবে না, বরং তুমি আজ থেকে আমার ভাই হয়ে এখানে থাকবে। চলো ভিতরে যাই। চলেন। ভেতরে গেলাম। সে কি অবস্থা, মেহমানদারের কোনো কমতি নেই। অতঃপর দুপুরের খাবারটা ওখানে খেলাম। বিকেল করে যখন চলে আসতে যাব, তখন মাহমুদ আমাকে আসতে দিল না। ওনার একটাই কথা, আমাকে তাদের সাথেই থাকতে হবে। শেষে কোথায় বা যাব, যাওয়ার কোনো জায়গাও যে নেই, তাই ওখানেই থেকে গেলাম। আর বলে রাখি, মাহমুদ স্যারের স্ত্রীর নাম রেহেনা, খুব ভালো মানুষ উনিও। তখন আমি মাহমুদ স্যারকে বললাম, স্যার, আমাদের কি এখানে থাকা ঠিক হবে? আমি কোনো চাকরি করতে চাই, যদি আপনি কোনো চাকরি দিতে পারেন। কি যাতা বলছো? আমি থাকতে আর তোমাকে চাকরির কথা চিন্তা করতে হবে না। আর আমাকে স্যার না, ভাইয়া বলে ডাকবা, তুমি আমার ছোট ভাই। ওকে, ভাইয়া ডাকবো। দূর। আর শোনো, তোমার ভাবি অনেক দিন থেকে বলতেছে বাসায় একা একা লাগে। আর দেখো, এখন তোমার বউ আর রেহেনা কত ভালো থাকবে, গল্প করে সময় পার করতে পারবে। তা পারবো, কিন্তু লোকে কি বলবে? যদি আমরা আপনাদের সাথে থাকি, তারা তো অনেক কিছু মনে করবে। কে কি মনে করলো তাতে কিছু আসে না। যদি তুমি 3 দিন না খেয়ে থাকো, তোমার সমাজ মানুষ তোমাকে খেতে দেবে না। তা হয়তো দিবে না। চিন্তা করো না, তোমার চাকরি আমি দেব। তোমার পড়াশোনা কতটুকু? এইচএসসি দেব, করোনা ভাইরাসের জন্য এক্সাম হচ্ছে না। পড়াশোনা তো অনেক করেছো, তুমি চাইলে আমার অফিসে জব করতে পারো। এত যোগ্যতা কি আমার আছে? কেউ যোগ্য নয়, যোগ্য করে নিতে হয়। আপনি পাশে থাকলে আমি পারবো হয়তো। তোমার পাশে আছি আমি সব সময়। আর তুমি চাইলে কাল থেকে জয়েন করতে পারো। ঠিক আছে, আমি কাল থেকে অফিস করব। তুমি এখনো সুস্থ নও, আগে সুস্থ হও, তারপর অফিস করবা। ওকে, আপনি যেমনটা বলবেন। তোমাদের বিয়ে কখন হয়েছে? কাল রাতে। সো স্যাড, বাসর ঘরও করা হয়নি। ওকে, চিন্তা করো না, এখনো রাত 8টা বাজে। আমি তোমাদের বাসর ঘরের ব্যবস্থা করছি। মাহমুদ বাসর ঘরের সব কাজ শেষ করে ফেলল। 1 সপ্তাহ যাবৎ মাহমুদের বাসায় থেকে গেলাম। ওনার কথাতে আজ অফিসে যাচ্ছি, ওনারই সাথে। ভাইয়া, আপনার ড্রাইভার নেই? না ভাই, নিজে চালাই, ড্রাইভার রাখিনি। কি বলেন, এত বড় লোক আপনি, তাও ড্রাইভার রাখেননি? তুমি বললে রেখে দিব। না, আর রাখতে হবে না, আমি গাড়ি চালাতে পারি। আরে না, তুমি গাড়ি চালাবে নাকি? হ্যাঁ, সমস্যা কোথায়? না না, এটা হতে পারে না। প্রয়োজনে ড্রাইভার রাখবো, তাও তোমাকে কষ্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনার ইচ্ছে। তবে আমি যখন আপনার সাথে যাব, আমি ড্রাইভ করব। ওকে, তখন দেখা যাবে। ওকে, চলেন এখন অফিসে যাই। যাবে, ঠিক আছে, আগে একটু নিশির রুম থেকে ঘুরে এসো। নিশি?
আমি আজ চাকরিতে যাচ্ছি, দোয়া করো। তোমাকে অনেক কষ্ট দিচ্ছি আমি। আরে কি বলো, এসব কোনো কষ্ট না। ভালোবাসা থাকলে সব কষ্ট ভুলে থাকা যায়। অনেক ভালোবাসি। আমি নিশির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে অফিসে যাওয়ার জন্য চলে আসলাম। আমি ভাইয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, ভাইয়া চলেন। তারপর আমি ড্রাইভারের সিটে গিয়ে বসলাম। আরে তুমি এখানে কেন বসলে? ড্রাইভিং করব আমি, তাই। না, তুমি ড্রাইভিং করবে না, আমি করব। না না, কি বলেন? আমি থাকতে আপনি কেন কষ্ট করতে যাবেন? আচ্ছা ঠিক আছে, তুমি ড্রাইভিং করবা, তবে আজ না, অন্য দিন থেকে। আমি ভাইয়ার জোরাজোরিতে না করতে পারলাম না। তারপরে চলে গেলাম অফিসে। ড্রাইভিং করলো ভাইয়া। আমরা অফিসের সামনে দাঁড়াতেই সবাই আমাদের দিকে তাকিয়ে রইল। ভাইয়া আমাকে তার ছোট ভাই হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আমি ভাইয়ের রুমে গেলাম, সব কিছু দেখলাম। ভাইয়া আমাকে আমার কেবিন দেখিয়ে দিল, আর আমি বসে বসে কাজ করতে লাগলাম। আমার কাজ দেখে ভাইয়া অনেক খুশি। তারপর অফিস শেষে বাসায় গেলাম। অবশ্য ভাবির সাথেও আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। ভাবিও আমাকে অনেক স্নেহ করে, আমিও ভাবিকে সম্মান করি। ভাইয়া যেমন ভালো, ভাবিও তেমনই ভালো। কারণ কথাই আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক তেমনই ভাইয়া আর ভাবি। প্রতিদিন অফিস করা ছুটির দিনে ভাইয়া ভাবি নিশির সাথে গল্প করেই চলে গেল। এই 3 বছরে আমার কাজের প্রতি পুরো অভিজ্ঞতা হয়ে গিয়েছে। আমি চাকরির পাশাপাশি পড়াশোনাও করছি। এই 3 বছর কখনো বাসায় বা আম্মু আপুর কাছে একটাবারও ফোন করিনি, কিন্তু তারা আমাকে ফোন করেছে। আমার অফিসের প্রতি বেশি মনোযোগ থাকতো। আমার কাজের গতিশীলতা ও অভিজ্ঞতা দেখে ভাইয়া যেমন অবাক তেমন খুশিও হয়েছে। আরও একটা বছর চলে গেল। আজ ভাইয়া আমাকে অনেক বড় একটা শট দিল। আমি অফিসে গিয়ে ভাইয়ার রুমে গেলাম। অবশ্য এখন ভাইয়া আর আমি সবসময় একসাথে আসি না, তাই আমার জন্য একটা গাড়ি কিনেছে ভাইয়া। আমি গাড়ি নিয়ে ভাইয়ার পরে অফিসে আসলাম। এসে ভাইয়ের রুমে গিয়ে শুনি ভাইয়া আমাকে এই অফিসের মালিক বানিয়ে দিয়েছে। ভাইয়াকে অনেক বললাম এমন না করতে, কিন্তু ভাইয়া আমার কথা শোনেনি। ভাইয়া সব কাগজে স্বাক্ষর করে দিল। আজ থেকে এই অফিসের মালিক আমি। সেই খুশিতে ভাইয়ার কথায় সবাইকে মিষ্টিমুখ করালাম। সবার আগে ভাইয়াকে করালাম, তারপর অফিসের সবাইকে। আমি ভাইয়াকে বললাম আমি বাসায় গিয়ে নিশি আর ভাবিকে মিষ্টি খাইয়ে আসি। ভাইয়া বলল, এখন থেকে তোমার অফিস, তুমি ইচ্ছে মতো সব করতে পারো। আমি ভাইয়াকে জড়িয়ে ধরলাম। কিছু সময় পর ভাইয়া নিজ হাতে আমাকে ছাড়িয়ে নিয়ে টিস্যু দিয়ে আমার চোখ মুখ মুছে দিয়ে বলল, ভালোবাসা আর চোখের জল সবার জন্য আসে না, যাও এবার। তারপর আমি মিষ্টি নিয়ে ভাইয়ার বাসায় চলে আসলাম। এসে দেখলাম ভাবি আর নিশি গল্প করতেছে। ভাবি আমাকে দেখে বলল, কেমন দিলাম সারপ্রাইজটা? মানে এসব আপনি আগে থেকেই জানতেন? আপনি জেনেও আমাকে কিছু বলেননি? তোমরা কি বলছো কিছুই তো বুঝতেছি না। আজ আমার প্রমোশন হয়েছে। কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস। মিষ্টি নিয়ে ভাবির মুখের সামনে ধরে বললাম। ভাবি হা করেন। আমি আগে নিশিকে, পরে ভাবিকে মিষ্টি খাইয়ে দিলাম। এরপর নিশি আর আমি শুয়ে পড়লাম। নিশি আমাকে বলল, জানো আমি আজ অনেক খুশি। আমিও অনেক খুশি। আজ ভাইয়া যেভাবে আমার পাশে দাঁড়ালো, কেউই হয়তো এমন করে পাশে থাকতো না। হ্যাঁ, ভাইয়া আর ভাবি সত্যি অনেক ভালো। অনেক ভালো। তারা না থাকলে জানি না আমাদের কি হতো। তোমার মা বোনের কথা মনে পড়ে না? পরে, কিন্তু তাও কিছু করার নেই। তারা আমাকে ভুলে গিয়েছে। হয়েছে, আর মন খারাপ করো না। একটা কথা বলি। এটা আবার কেমন কথা? তুমি হাজারটা কথা বলবে, কিন্তু এইভাবে অনুমতি নিয়ে বলতেছো কেন? না, এমনি বললাম। তুমি কি তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবে? কি হলো, কথা বলো। তারা আমাকেও ঘৃণা করবে,
গিয়ে কি হবে? আরো কষ্ট পাবে তারা আমাকে দেখলে, আবার তোমার উপরেও অনেক রাগ করবে। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। আমার না ভাবির ছোট্ট বাচ্চাটা খুব আদর লাগে। হ্যাঁ, আদর তো লাগবেই, দেখো না কত সুন্দর। যদি এমন আরো একটা বাচ্চা হয় তাহলে কত ভালো হতো। হ্যাঁ ভালো হতো, দুইটাই তো ছেলে। ভাইয়ের এবার একটা মেয়ে হলে ভালো হবে। আচ্ছা, আমাদের ছেলে মেয়ের নাম কি রাখবা? ও কি হলো, কি ভাবছো? কই কিছু না তো। নিশ্চয়ই জান্নাত আপুর কথা চিন্তা করছিলে। হুম। ওসব চিন্তা করো না, বলো আমাদের সন্তানের কি নাম রাখবে? তুমি বলো কি রাখা যায়। ছেলে হলে আরিয়ান আর মেয়ে হলে নীলা। তুমি এই নামগুলো কেন বললে? আমি জানি জান্নাত আপু এই নামগুলো বলেছিল, তাই এগুলো রাখবো। তুমি কি এগুলো রাখতে চাও? হ্যাঁ, সাথে আরো যোগ করতে পারো, যেমন আকাশ, আহমেদ, আরিয়ান আর তাজিবা, মাহবুবা, নীলা। ওকে, এগুলোই থাকবে। 4-5 বছর তো আমার বাচ্চার চিন্তা করিনি, আজ করলাম। সত্যি তাই তো, এখন কি করা যায়? কি আর করার, বাচ্চা এনে দাও আমাকে। কোথা থেকে এনে দেব? জানো না কোথা থেকে এনে দিবে? না তো। দাঁড়াও, আমি দেখাচ্ছি কোথা থেকে আনবে। চলুক না হালকা মিষ্টি অভিমানী ভালোবাসা, এভাবে না হয় পেরিয়ে যা কিছুটা সময়। মেতে উঠুক খুনসুটি ভালোবাসায়, পরিশ্রম করুন নতুন প্রজন্মের আশায়। সমাপ্ত।